একদিকে যেমন কাশ্মীরে সন্ত্রাসবাদীদের খোঁজ চলছে, রীতিমতো চিরুনি তল্লাশি চলছে যে পেহেলগামে কোন কোন সন্ত্রাসবাদী জড়িত ছিল, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। অন্যদিকে দুই দেশের যুদ্ধ পরিস্থিতি যে একবারে চরম পর্যায়ে, সেটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন। যারা এখনো ভাবছেন কিছুই ঘটবে না, তাদেরকে আরো একটু ভালোভাবে বিভিন্ন রকম ঘটনার খোঁজ খবর নেওয়ার অনুরোধ করব। আপনাদের কাছে আরেকটা অনুরোধ করব যে ফেক নিউজ শেয়ার করবেন না। দুই দেশের সেনা সাগরে এবং সীমান্তে মুখোমুখি দাঁড়িয়ে আছে, এখনো শুরু কিছু হয়নি। তাই যারা ফেক নিউজ শেয়ার করছেন, এই পাকিস্তানের বিমান বাহিনীর বিমান গুড়িয়ে দেওয়া হয়েছে, অনেকজন সেনাকে মেরে ফেলা হয়েছে, এই ধরনের ফেক নিউজ শেয়ার করে নিজেকে বোকা প্রমাণ করবেন না। আরো একবার বলছি, কোন রকম আর্মি মুভমেন্ট এবং কোন যুদ্ধ বিমানের মুভমেন্ট নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিপদে পড়বেন না। ঠিক কি হচ্ছে এই মুহূর্তে আমাদের জানা দরকার যে দিল্লিতে এবং ইসলামাবাদে বা করাচিতে ঠিক কি ঘটছে, আরব সাগরে কি ঘটছে, এবং ভারত এবং পাকিস্তানে দুই দেশের যে সরকার, সেই সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা দেখলে এবং জানতে পারলে আপনারা নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যে ঠিক কি ঘটতে চলেছে। অন্তত আমার ব্যক্তিগত মত, যে কোনো মুহূর্তেই বড় কিছু ঘটবে, যে কোনো মুহূর্তে। চরম প্রস্তুতি, একদম শেষ মুহূর্তে চরম প্রস্তুতি। এবং ভারতের তরফ থেকে সেই অপারেশনটা কিরকম ভাবে হবে, পাক অকুপাইড কাশ্মীরে হামলা হবে, নাকি পাকিস্তানে ডাইরেক্ট হামলা হবে, নাকি পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হবে, এই নিয়ে কিন্তু একেবারে যারা জানে তারা হচ্ছে ভারত সরকার। বাকি যারা আপনার খবর দেখছেন তারা কিছুই জানে না। তাই আমাদেরকে এখন জানতে হবে ঠিক এই মুহূর্তে কি ঘটছে। অনেকগুলো আপডেট নিয়ে এসছে আপনাদের জন্য, গুরুত্বপূর্ণ আপডেট। এবং এই আপডেট বলছে যে দুই সেনা সীমান্তে এবং সমুদ্রে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের শক্তি পরীক্ষা করছে, যে কোনো মুহূর্তে লড়াই লাগবে। ঠিক কি আপডেট এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি, সবটা দেখাবো, শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুরুর আগে আরো একটা কথা বলে দিই। আবার আপনারা যারা ইউটিউবে ওই থামস আপ বা হাতের ছবি দেখিয়ে আমাদেরকে আর্থিক সাহায্য পাঠাবেন না, সেগুলো আদৌ আমাদের কাছে এসে পৌঁছে কিনা জানি না। যদি সত্যি আপনাদের বাড়তি থাকে, আপনারা আমাদেরকে আর্থিক সাহায্য করতে চান, তাহলে অবশ্যই দা নিউজ বাংলার জিপে অ্যাকাউন্টে পাঠাবেন। তার নাম্বার এখানে দেওয়া রয়েছে, সেই অ্যাকাউন্টে পাঠাবেন। অন্য জায়গায় অযথা নিজেদের পয়সা খরচ করবেন না। খবরে ফিরে আসি। আপনারা জানেন ইতিমধ্যেই ভারত সরকার, পাকিস্তান দুদিন আগে করেছে, ভারত দুদিন পরে করলো। ভারত সরকার ইতিমধ্যেই পাকিস্তানি বিমানের জন্য একেবারে ভারতের আকাশ সীমা নিষিদ্ধ করে দিয়েছে। এটাকে বলা হয় নোটাম, যার পুরো কথা হচ্ছে নোটিস টু এয়ার মিশন, NOTM, যেটাকে সাধারণত ভাষায় বলা হয় নোটাম। নোটাম জারি হয়ে গেছে। ফলে পাকিস্তানের প্রতিটি প্লেনকে এখন গোটা ভারতবর্ষ বাদ দিয়ে বিভিন্ন ভাবে ঘুরে আসতে হবে। মানে পাকিস্তান থেকে যদি ঢাকায় আসতে হয়, পুরো আরব সাগর ঘুরে ভারতকে বাদ দিয়ে আসতে হবে। এবং যেটুকু বিশেষজ্ঞরা খবর দিচ্ছেন, এই ঘটনার জন্য শুধুমাত্র পাকিস্তানের এক একটা প্লেনের জ্বালানি খরচ বেড়ে গেছে তাদের মুদ্রায় প্রায় 65 লাখ টাকা। ভারত ইতিমধ্যে আপনারা জানেন সিন্ধু জলচুক্তি বাতিল করে জল বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের বিভিন্ন শহর জল সংকটে ভুগছে। একটা দেশ ভারতের সঙ্গে লড়তে আসছে, তাদের বিভিন্ন শহরে এখন জল সংকট চলছে। এবং এরপরে পাকিস্তানের বিমান আর ভারতের আকাশ সীমা অতিক্রম করতে পারবে না, তাদেরকে ঘুরে আসতে হচ্ছে। পাকিস্তান এই ঘুরতে কতদিন খরচা করতে পারে সেটাই দেখার। শুধু যুদ্ধ যদি নাও হয়, শুধুমাত্র জল এবং এই বিমান, এতেই পাকিস্তান ফতুর হয়ে যাবে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ খবর, যে এখানে ভারত একেবারে পরিষ্কার এই পশ্চিম সীমান্তে আধুনিক জ্যামার বসানো হয়েছে। এর ফলে পাকিস্তান সেনার বিমান যে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, GNSS যেটাকে বলা হয়, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, সেটা একেবারে অচল হয়ে গেছে পাকিস্তানে। সেই সিস্টেম ব্যবহার করে ভারতে কোনো লক্ষ্যবস্তুতে পাকিস্তানের কোনো বিমান হামলা করতে পারবে না, বা করলেও সেটা ততটা ফলপ্রসূ হবে না। পাকিস্তানের সেনা বিমান লক্ষ্যবস্তুর অবস্থান জানার জন্য GPS আমেরিকা, গ্লোনাস রাশিয়া এবং বেইডু চীন, এই 3 প্রযুক্তি ব্যবহার করে। এগুলোকে উপগ্রহের মাধ্যমে লক্ষ্যবস্তুর অবস্থান জানতে সাহায্য করে। এবার এই 3 প্রযুক্তিকেই মাত দিতে ভারতের জ্যামিং প্রযুক্তি, এমনটাই দাবি করেছে সূত্র। এবং এই জ্যামিং প্রযুক্তি চালু হয়ে গেছে, ফলে পশ্চিম সীমান্তে এই মুহূর্তে পাকিস্তানের কোনো বিমান কোনো স্যাটেলাইটের সাহায্য পাবে না। এবং নোটাম জারি হয়ে গেছে, পাকিস্তানের কোনো বিমান ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না। যেটুকু জানা যাচ্ছে যে পাকিস্তানের এক একটা বিমানে, ওই যে যেটা বললাম, 65 লাখ টাকা অতিরিক্ত খরচা হচ্ছে। এ তো সবে শুরু।
গোটা পাকিস্তানের বড় বড় শহর এখন জল সংকটে ভুগছে। যেটুকু আমরা জানতে পেরেছি, সীমান্তের পাশাপাশি আরব সাগরেও কিন্তু দুই বাহিনী একেবারে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। লড়াইটা যে আরব সাগর দিয়ে শুরু হবে না এমনও কোনো গ্যারান্টি নেই। ইতিমধ্যে আরব সাগরে আপনারা দেখেছেন ভারতীয় যে নৌসেনা তাদের এক্সারসাইজ আপনারা দেখেছেন, তাদের পেজে পোস্ট আপনারা দেখেছেন। ইন্ডিয়ান নেভি ফেসবুকে পেজ ফলো করুন, সেটাকে শেয়ার করুন, অন্য কোনো ভুলভাল খবর শেয়ার করবেন না। ইন্ডিয়ান নেভির পেজ থেকে আপনারা যেটুকু দেখতে পাবেন যে একেবারে করাচি নৌঘাটির কাছাকাছি ভারতের সমস্ত নৌসেনা গিয়ে হাজির হয়ে গেছে, এবং এটা দেখে পাকিস্তানও নিজেদের শক্তি দেখাচ্ছে। কয়েকটা মিসাইল ফিসাইল ছুড়ে প্র্যাকটিস করেছে পাকিস্তান, যেটুকু জানতে পেরেছি। আইএনএস বিক্রান্তকে নিয়ে ভুল খবর রটানো হচ্ছে পাকিস্তানের মিডিয়ার তরফ থেকে। আইএনএস বিক্রান্ত যেখানে থাকার কথা ঠিক সেখানেই আছে, এবং এর মধ্যে ভারতের যে দুটো সাবমেরিন, পরমাণু শক্তিচালিত এবং আণবিক সাবমেরিন যে দুটো রয়েছে, তার নাম হচ্ছে আইএনএস আরিহান্ত এবং আইএনএস আরিঘাট, যেটা পাকিস্তানের হাতে নেই। এই দুটো সাবমেরিনের এখন আর কোনো সন্ধান কেউ করতে পারছে না। তাদেরকে ভারতের সরকার কোথায় পোস্টিং করেছে কেউ জানতে পারছে না। আইএনএস আরিহান্ত, আইএনএস আরিঘাট পরমাণু শক্তিচালিত আণবিক অস্ত্র সজ্জিত দুটো রীতিমতো সাবমেরিন মোতায়েন করা হয়েছে, এবং এখানে যেটুকু দেখতে পাচ্ছি বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, ফ্রিগেটের পাশাপাশি আরব সাগরে যতটা সম্ভব নৌসেনা তাদের শক্তি প্রদর্শন করছে। আরব সাগরে একেবারে মুখোমুখি দুই সেনা, এবং এখানে পাকিস্তানের অস্তিত্ব বিলীন করতে ভারতের নৌসেনার একদিনের বেশি লাগবে না। শক্তিতে বহরে ভারতের নৌসেনার ত্রিসীমানায় নেই পাকিস্তানের সেনা। আইএনএস বিক্রান্ত আছে, আইএনএস বিক্রমাদিত্যকেও পরবর্তীকালে কাজে লাগানো হবে এখানে। ফলে আরব সাগরে পুরো পাকিস্তানকে ঘিরে ফেলেছে ভারতের নৌসেনা, এবং এই ভারতীয় নৌসেনায় মোট ডুবোজাহাজের সংখ্যা 18। এর মধ্যে 3টে আবার পরমাণু শক্তিচালিত পরমাণু হাতিয়ারে রণসজ্জিত ডুবোজাহাজ। পাকিস্তানের নৌবাহিনীর হাতে থাকা মোট রণতরীর সংখ্যা 121। ইসলামাবাদের কোনো বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার নেই। 8টা ডুবোজাহাজ আছে, এবং তার মধ্যে একটা ডুবোজাহাজও পরমাণু অস্ত্রে সজ্জিত নয়। ভারতের হাতে রয়েছে 293টা রণতরী, 13টা ডেস্ট্রয়ার, 14টা ফ্রিগেট। এই সংখ্যাগুলো এই জন্য আপনাদের বলছি যে ভারতের নৌসেনার সঙ্গে পাকিস্তানের নৌসেনার কোনো তুলনাতেই হয় না। যেটা গ্লোবাল ফায়ার ইন্ডেক্স আছে সেই 145টা দেশের মধ্যে ভারত নৌসেনার দিক দিয়ে 4র্থ স্থানে আছে, পাকিস্তান আছে 12 নম্বরে। এবং ভারতীয় নৌসেনার এই যা শক্তি আছে, এই শক্তি 1971 আজ থেকে বহু বছর আগেও এই পাকিস্তানকে যুদ্ধে হারিয়েছিল বাংলাদেশ যুদ্ধে, এবং 93,000 সৈন্যকে প্যান্ট খুলে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছিল, আপনারা জানেন। ফলে যুদ্ধ শুরু হলে শুধুমাত্র নৌবাহিনী যে একা পাকিস্তানকে ধ্বংস করে দেবে একথা আর বলার অপেক্ষা রাখে না। জল, স্থল, আকাশ 3 জায়গাতে পরমাণু হামলা করার ক্ষমতা রয়েছে নয়াদিল্লির। যদিও আপনারা জানেন এই যে পাকিস্তানের যে সমস্ত নেতারা পরমাণু হামলার হুমকি দিচ্ছে, তারাও জানে যুদ্ধ লাগলে পরমাণু অস্ত্র ব্যবহার অতটা সোজা নয়। রাশিয়ার হাতে পারমাণবিক অস্ত্র আছে, ইউক্রেনের হাতে নেই। এখন অব্দি এই 3 বছরের লড়াইয়ে ইউক্রেনে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পেরেছে? পারেনি, কারণ গোটা আন্তর্জাতিক দুনিয়ার চাপ চলে আসবে। ফলে একেবারে নৌবাহিনী যা করে রেখেছে আরব সাগরে, সেই দেখেই পাকিস্তানের ঘুম উড়ে গেছে। এবং যেটুকু আমাদের রিপোর্ট যেটা উঠে আসছে যে সীমান্তে এবার কড়াকড়ি শুরু হওয়ার পর সীমান্তের কাঁটাতার পেরিয়ে আর জঙ্গিরা ঢুকতে পারছে না, তারা এখন সুড়ঙ্গের সাহায্য নিচ্ছে। ভয়ঙ্কর রিপোর্ট একটা ভারতীয় সরকারের কাছে এসছে, নিরাপত্তার রিপোর্ট, যা দেখে একেবারে চোখ কপালে উঠে গেছে। বিভিন্ন জায়গায় সুড়ঙ্গ খোঁড়া হয়েছে। আপনারা 2001 থেকে এই ধরনের যে সুড়ঙ্গ, 22টা বড় সুড়ঙ্গের হদিশ পেয়েছে নিরাপত্তা বাহিনী, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে 2025 এসে দেখতে পাচ্ছে রিপোর্ট বলছে বিভিন্ন জায়গায় পাক অকুপায়েড কাশ্মীর থেকে আমাদের কাশ্মীরে একেবারে প্রচুর সুড়ঙ্গ করেছে, এবং এই সুড়ঙ্গ দিয়েই যদি যুদ্ধ শুরু হয় তাহলে জঙ্গিদের ঢুকিয়ে বিভিন্ন রকমের জঙ্গি হানা বা আর্মির বিরুদ্ধে হানার চক্রান্ত করছে পাকিস্তান। এই রিপোর্ট হাতে এসছে, ভারতের গোয়েন্দা সংস্থা কাজে লেগে গেছে যে কোথায় কোথায় সুড়ঙ্গ আছে, বিভিন্ন রকমের সুড়ঙ্গের খোঁজ পাওয়া যাচ্ছে। সেগুলো এই এলওসির কাছাকাছি সেই সমস্ত যে নতুন বিপদ, সেই সুড়ঙ্গগুলো বন্ধ করার কাজ চলছে। এই পেহেলগামে যে জঙ্গি আনা হয়েছে, এই জঙ্গিরাও এই সুড়ঙ্গ দিয়ে আসতে পারে এমনটাও জানা যাচ্ছে। ফলে এই সুড়ঙ্গগুলো বন্ধ করার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা আবার উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যে আমি আপনাদের আগের দিনই বলেছি যে এই যে ভারতের যে ডিজিএমও, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, রাজীব ঘাই পরিষ্কার পাকিস্তানের সেনাকে সতর্ক করে দিয়েছেন যে নিরাপত্তার যে চুক্তি ছিল, নিরাপত্তার এই এলওসিতে যে চুক্তি ছিল, সেই চুক্তি ভেঙে আপনারা যেরকম অপারেশন চালাচ্ছেন তার জন্য কিন্তু বড় রকমের জবাবদিহি করতে হতে পারে, বড় রকমের অপারেশন চালাতে হতে পারে। অন্যদিকে আরেকটা বড় খবর উঠে এসছে, হাফিজ সাইদ পাকিস্তানের জঙ্গি,
বিশ্বে নিষিদ্ধ করে দেওয়া একজন জঙ্গি এই ভারত পাকিস্তান যুদ্ধের আবহে এই হাফিজ সঈদের নিরাপত্তা বাড়িয়েছে পাকিস্তান। ভাবুন একবার, নিজের পুরো দেশকে, জনগণকে যুদ্ধের মধ্যে ফেলে দিচ্ছে, আর সবচেয়ে জঙ্গি, কালো তালিকাভুক্ত একজন জঙ্গি, গোটা পৃথিবীতে যাকে জঙ্গি বলে চিহ্নিত করা হয়েছে, সেই হাফিজ সঈদের বাড়িতে পাকিস্তান সেনা রীতিমতো ঘাঁটি গেড়েছে তাকে পাহারা দেবার জন্য। রীতিমতো এই যে উপগ্রহ চিত্র সামনে এসছে, সেখান থেকে হাফিজ সঈদের বাড়িতে পাকিস্তান সেনাদের সমস্ত রকম জিনিসপত্র দেখা যাচ্ছে। পাকিস্তান সেনা হাফিজ সঈদের বাড়িতে তাকে গার্ড করে বসে আছে। হাফিজ সঈদের বাড়ির এক পাশে আছে মসজিদ, এক পাশে আছে মাদ্রাসা, এক পাশে আছে প্রাইভেট ব্যাংক। জঙ্গিরা, এই পাকিস্তানের জঙ্গিরা কোথায় লুকিয়ে রাখে জানেন? ঠিক যেমন হামাস জঙ্গিরা গাজাতে লুকিয়ে থাকে, কখনো তাদের ব্যাংকার থাকে হাসপাতালের নিচে, কখনো থাকে স্কুলের নিচে, স্কুল চত্বর, মানুষ, সাধারণ মানুষ, এই সমস্তের মাঝে লুকিয়ে থাকে এই রকমের নরহত্যাকারী কাপুরুষ জঙ্গিরা। তেমনি হাফিজ সঈদও তাই লুকিয়ে আছে মসজিদ, মাদ্রাসা, প্রাইভেট ব্যাংকের মধ্যে। ড্রোন হামলায় তাকে যাতে মারা না হয় সেজন্য পাকিস্তান সেনা তাকে পাহারা দিচ্ছে। আপনারা আগের দিন আপনাদের বলেছি, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড ঢেলে সাজিয়েছে মোদী সরকার, এবং সেখানে বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রাক্তন কর্তা গোয়েন্দা প্রধান অলোক যোশীকে। কয়েকজন আইপিএস অফিসার, আইএএস অফিসার, ফরেন মিনিস্টার দপ্তর থেকে অফিসার নিয়োগ করা হয়েছে। সেটা দেখে দেখে এবার পাকিস্তানও প্রাক্তন আইএসআই লেফটেন্যান্ট জেনারেল আসিফ মালিক, মোহাম্মদ আসিফ মালিককে নিযুক্ত করেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিয়েছে। ভারতের কাছ থেকে শিখছে পাকিস্তান, এবং জাতীয় নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে আইএসআই এর প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিফ মালিককে। ফলে বুঝতেই পারছেন যে একেবারে দুই দেশ যুদ্ধের একেবারে চরম মুহূর্তে রয়েছে। যে কোনো মুহূর্তেই, আজকে রাতেই হামলা শুরু হয়ে যেতে পারে। সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আরব সাগরে দুই দেশের সেনাবাহিনীর সামনাসামনি দাঁড়িয়ে রয়েছে। এদিকে সীমান্তে, প্রত্যেকটা সীমান্তে ভারতের যা যা ডিপ্লয়মেন্ট হওয়ার কথা ছিল সমস্ত ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধটা, এই লড়াইটা কিভাবে হবে? সর্বাত্মক লড়াই, নাকি পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে জঙ্গি হানা রুখতে পাকিস্তান এই সমস্ত জঙ্গিদের ব্যাংকার ফ্যাংকার সমস্ত যারা আছে তাদেরকে ঘুরিয়ে দেওয়ার জন্য সামরিক অভিযান হবে? সেটাই এখন দেখার। আরো একবার বলছি, কি হচ্ছে সেদিকে ফোকাস করুন, সেগুলো শেয়ার করার চেষ্টা করে মানুষকে জানাবার চেষ্টা করুন। আমরা যেটা দেখতে চাই, আমরা পাকিস্তানের ধ্বংস দেখতে চাই, কিন্তু এখনই যারা পাকিস্তান ধ্বংস হয়ে গেছে, বিমান হামলা হয়েছে, সেনা মরে গেছে, এগুলো করে, এগুলো শেয়ার করে নিজেকে লজ্জায় ফেলবেন না। কি হচ্ছে সেদিকে ফোকাস করুন, দেখতে থাকুন দা নিউজ বাংলা। আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, কারণ আমরা যা যা ঘটে যাচ্ছে আন্তর্জাতিক দুনিয়ায়, সীমান্ত অঞ্চলে, আরব সাগরে, কোনো ঘটনা চেপে রাখতে দেব না।